এনএসসি ময়মনসিংহের নতুন আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে উচ্চতর গণিত এইচএসসি যারা আছো তাদের যোগজীকরণ যে অধ্যায়টা আছে সে অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এবং যোগজীকরণ হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। তোমরা জানো যে অন্তরীকরণ, যোগজীকরণ এবং ত্রিকোণমিতি এই চারটা অধ্যায় মিলে আমাদের উত্তর করতে হয় কমপক্ষে 2টা, অর্থাৎ ধরা যায় যে 3টে উত্তর করতে হয়, কারণ আমাদের টোটাল উত্তর করতে হয় 5টা। তাহলে বুঝতে পারছো যে অন্তরীকরণ বা যোগজীকরণ অধ্যায়গুলো আসলে কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা এই ইম্পর্টেন্ট 4টা অধ্যায়ের মধ্যে আজকে যোগজীকরণ অর্থাৎ সবচাইতে যে বেশি ইম্পর্টেন্ট অধ্যায়টা সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আমরা একদম শুরু থেকেই শুরু করব এবং আস্তে আস্তে বিগত ক্লাসগুলোর ধারাবাহিকতা আমরা সামনে আরও নতুন ক্লাসে সবগুলো বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে শুরু করি যে যোগজীকরণ বিষয়টা আসলে কি জিনিস বা যোগজীকরণ বিষয়টা আসলে আসলো কোথা থেকে। হ্যাঁ, তোমরা নিশ্চয় জানো যে সরল রেখা থেকে জেনে আসছো এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ভিতরে যদি একটা রেখা হয়, সরল রেখা হতে পারে, বক্ররেখা হতে পারে, যে কোনো রেখা হতে পারে। আমরা একটা রেখা আঁকালাম, যে এই রেখা নাম দিলাম এখানে এ থেকে বি পর্যন্ত। এই কার্তেশীয় স্থানাঙ্ক যে রেখাটা আছে সেটা অক্ষের সাথে যে কোনো অক্ষ, আমরা এক্স অক্ষ যদি ধরি তাহলে এক্স অক্ষের সাথে একটা ক্ষেত্র তৈরি করে। এই নাম দিলাম ক্ষেত্রটার হচ্ছে এম এন বি এ, অর্থাৎ এ এম এন বি। এই ক্ষেত্রটা যে তৈরি হয়েছে, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল যদি তোমাকে কেউ বের করতে বলে, ক্ষেত্রফলটা কত হবে এটা কি তুমি বের করে দিতে পারবা ইজিলি? না, আমরা ইজিলি বের করতে পারবো না, কারণ আমাদের এই জায়গাতে একটা বক্ররেখা আছে এবং এই জন্য আমাদের একটু ক্ষেত্রফলটা বের করা কঠিন হবে। যদি তোমাকে বলতো যে তোমাকে বলতো যে আয়তক্ষেত্র, মনে করো যে এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলা হয়েছে, তাহলে তুমি কিন্তু সহজে বের করে ফেলতে। কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল? এক বাহু গুণিত আরেক বাহু, অর্থাৎ এ ইন্টু বি, অর্থাৎ দুই বিপরীত বাহুর গুণফল করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যেতাম। কিন্তু এই ক্ষেত্রে চিন্তা করো, এই ক্ষেত্রে কি আমি সহজে ক্ষেত্রফল বের করতে পারবো? কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না, যায় না। তো এই ক্ষেত্রে আমরা যোগজীকরণ ব্যাপারটা ব্যবহার করি। অর্থাৎ যোগজীকরণ বলতে কি বোঝে? যোগজীকরণ কোনো রেখা যদি এ থেকে বি পর্যন্ত, এই রেখাটা যদি এফ অফ এক্স নির্দেশ করে, ওকে, তাহলে এই রেখাটার ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, যাকে আমরা নাম দিলাম এফ অফ এক্স। তো এই রেখাটা যদি এ থেকে বি পর্যন্ত ক্রিয়াশীল হয়, এ থেকে বি পর্যন্ত অংশটুকু নিয়ে যদি আমরা যোগজীকরণ করি, যোগজীকরণের চিহ্ন কিন্তু সমেশনে বড়, অর্থাৎ এসকে যদি আমরা লম্বা করি তাহলে যে চিহ্নটা আসে সেটা হচ্ছে যোগজীকরণের চিহ্ন। তাহলে যোগজীকরণ কার? এফ অফ এক্স এর, অর্থাৎ আমাদের যে রেখাটা আছে তার যোগজীকরণ যদি করি, যোগজীকরণের চিহ্ন হচ্ছে কি ডি এক্স এবং এখানে হচ্ছে সামেশন, অর্থাৎ যোগজীকরণ চিহ্ন যেটা। এখন আমরা যদি লিমিট বসাই বি থেকে এই দূরত্বটা পর্যন্ত, যদি বি হয় আপার লিমিট, ধরলাম যে বি, এবং লোয়ার লিমিট যদি এ হয়, তাহলে এই বি থেকে এ এর মধ্যে, অর্থাৎ এ থেকে বি এর মধ্যে যদি আমরা যোগজীকরণ করি, যেটা পাই সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এটা তোমরা যোগজীকরণের শেষের দিকে গিয়ে করতে পারবা। আমি যে ধারণাটা কোত্থেকে আসলে সেটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিলাম, যে আসলে যোগজীকরণ হচ্ছে কি কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সময় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে মূলত যোগজীকরণ। অন্তরীকরণ কি বোঝায়? অন্তরীকরণ ডিডিএক্স দিয়ে কোনো একটা ফাংশনের ঢাল বোঝানো হয়, ওকে। তাহলে অন্তরীকরণের মাধ্যমে আমরা ঢাল পাই এবং যোগজীকরণের মাধ্যমে কি পাই? যোগজীকরণের মাধ্যমে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে মূল বিষয়টা হচ্ছে, অর্থাৎ কোন জায়গা থেকে অন্তরীকরণ যোগজীকরণ বিষয়গুলো আসছে, আশা করছি বুঝতে পারছো যে ক্ষেত্রফল বের করার এই শর্ত থেকে, এই জায়গা থেকে আসলে আমাদের যোগজীকরণের উদ্ভব, ওকে। তাহলে এখন আসি যে যোগজীকরণ আমরা কিভাবে করব। আমরা প্রথমে ধাপে ধাপে যাব। প্রথমে সহজ বিষয়গুলো শিখবো, তারপর টপিকস অনুসারে আস্তে আস্তে অন্যগুলো শিখবো। অর্থাৎ আমরা কি করব? টপিক ওয়াইজ ভাগ করব। তোমাদের অঙ্কগুলো দেখবা বইয়ে হিজিবিজি করে সাজানো, কোনোটা কোনোভাবে ঠিক মতো সাজানো নেই। আমরা কি করব? সেই অঙ্কগুলোকে টপিকস ওয়াইজ ভাগ করব। অর্থাৎ একটা নির্দিষ্ট টপিকের আন্ডারে কিছু অঙ্ক করব, ওই টপিকে যতগুলো অঙ্ক আছে তোমরা ইজিলি করতে পারবা, ওকে। এই ভাগটা করতে পারা কিন্তু অনেক কিছু, যে তুমি আলাদা করতে পারছো এগুলো এইরকম অঙ্ক, এগুলো ওইরকম অঙ্ক, এই বিষয়টা করতে পারা কিন্তু অনেক কিছু, ওকে। তুমি যদি এটা করতে পারো তাহলে দেখবা যে তোমার অধ্যায় শেষ, ওকে। তো আসো আমরা প্রথমে 1 নম্বর টপিক,
1 নম্বর টপিকে কি আলোচনা করব? সাধারণ সূত্র, অর্থাৎ আমরা সূচনা করব যে যোগজীকরণের বিষয়গুলো কি কি। ওকে, সাধারণ যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হয়। তার আগে আমি অন্তরীকরণের কিছু আমরা বিষয় সূত্রগুলো জেনে আসি, কারণ তোমরা একটা জিনিস জানো যে অন্তরীকরণ থেকে আসলে যোগজীকরণ করা যায়, এটাকে বলা হয় প্রতি অন্তরজ। অর্থাৎ তুমি অন্তরীকরণে যা করেছো তার উল্টো যদি করো তাহলে সেটা আসে যোগজীকরণ। ওকে, তো অন্তরীকরণের সূত্রগুলো কি ছিল যদি আমরা একবার দেখে আসি। প্রথমে হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n, অর্থাৎ x এর উপর পাওয়ার যদি n থাকে, যেমন মনে করো যেখানে x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 এর যদি অন্তরীকরণ করি কত হবে? তাহলে অন্তরীকরণ হবে পাওয়ার সামনে আসবে, এর সাথে পাওয়ার থেকে 1 বাদ যাবে। ওকে, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1। যোগজীকরণের ক্ষেত্রে যা হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কার x টু দি পাওয়ার n dx। ওকে, এই dx এবং এই চিহ্ন মিলে হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, এবং x টু দি পাওয়ার n হচ্ছে আমাদের একটা ফাংশন যার যোগজীকরণ করব। তাহলে যোগজীকরণের ক্ষেত্রে x টু দি পাওয়ার n হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। ওকে, এক্ষেত্রে কি হলো দেখো, পাওয়ার যা ছিল তার সাথে এক পাওয়ার যোগ হয়েছে। ওকে, এরপর নিচে ভাগ হয়েছে ওই পাওয়ারের অংশটুকু। যোগজীকরণের ক্ষেত্রে যা ঘটে অন্তরীকরণ দেখো তার উল্টো। অন্তরীকরণে কি হয়েছিল? গুণ হয়েছিল, যোগজীকরণে ভাগ হয়েছে। অন্তরীকরণে কি হয়েছিল? পাওয়ার কমেছিল, যোগজীকরণে কি হবে? পাওয়ার বাড়বে। আশা করছি যে অন্তরীকরণ যদি তোমাদের ক্লিয়ার থাকে, যোগজীকরণের সূত্রগুলো তোমরা ইজিলি মনে রাখতে পারবা। তাহলে 1 নম্বর সূত্র গেল এইটা, যে x টু দি পাওয়ার n সমান সমান কত। আমরা যদি লিখে রাখি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n সমান সমান কত? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, 1 নম্বর। ওকে, 2 নম্বরে আসো। আমরা 2 নম্বরের সূত্র আরেকটা যদি দেখি, e টু দি পাওয়ার x। তোমরা জানো যে e টু দি পাওয়ার x এর সূত্র সবচাইতে সহজ। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? e টু দি পাওয়ার x। ওকে, আমরা সহজগুলো থেকে আস্তে আস্তে কঠিনে যাই। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। তাহলে e টু দি পাওয়ার x এর যদি প্রতি অন্তরজ করি অর্থাৎ যোগজীকরণ করি, তাহলে কি পাওয়ার কথা? e টু দি পাওয়ার x ই পাবা। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx সমান সমান কি? e টু দি পাওয়ার x। ওকে, তাহলে e টু দি পাওয়ার x এর জন্য যদি যোগজীকরণ করি কত হবে? e টু দি পাওয়ার x ই হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx সমান সমান কত? e টু দি পাওয়ার x। ওকে, তাহলে আমরা দুইটা সূত্র শিখে ফেললাম। তাহলে e টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার x। 3 নম্বরে আসো, ddx অফ a টু দি পাওয়ার x। a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত? a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ আমরা জানি a টু দি পাওয়ার x ln a। ওকে, a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে a টু দি পাওয়ার x ln a। তাহলে যোগজীকরণ কত হবে? ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx সমান সমান a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। তাহলে যোগজীকরণের সময় a টু দি পাওয়ার x যোগজীকরণ a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a, আর অন্তরীকরণ a টু দি পাওয়ার x ইনটু ln x। এখানে হচ্ছে গুণ আর এখানে হচ্ছে ভাগ, দুটো হচ্ছে মাথায় রাখবা যে অন্তরীকরণের সময় হয় গুণ, যোগজীকরণের সময় হবে ভাগ। তাহলে 3 নম্বরে কি সূত্র পেলাম? ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx সমান সমান a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। ওকে, এখন আরেকটা বিষয় তোমাদের দেখাই যে ddx অফ ln x সমান সমান কত? 1/x। তোমরা অন্তরীকরণ থেকে এই সূত্রগুলো জানো যে 1/ln x এর ইন্টিগ্রেশন কত হবে, ডিফারেন্সিয়েশন কত হবে, অন্তরীকরণ কত হবে? 1/x। আর যদি আমরা ইন্টিগ্রেশন অফ 1/x করি, ইন্টিগ্রেশন অফ 1/x, তাহলে কি হবে? ln x। উল্টো, অর্থাৎ 1/x এর যদি ডিফারেন্সিয়েশন ln x এর যদি অন্তরীকরণ করি তাহলে পাবো 1/x, আর যদি 1/x এর যোগজীকরণ করি পাবো ln x। ওকে, তাহলে তিনটা সূত্র পেলাম, চারটা পেলাম। ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান সমান ln x। ওকে, এখন আসো আরেকটা বিষয় শেখাই, সেটা হচ্ছে দেখো যে x টু দি পাওয়ার 7
ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড বাই 7 প্লাস 1 সমান সমান কত এক্স টু দি পাওয়ার 8 বাই 2। দেখো এক্স টু দি পাওয়ার 7 কে যদি আমরা যোগজীকরণ করি এক্স টু দি পাওয়ার 8 বাই 2 পাই। এখন আরেকটা ডিফারেন্স ইন্টিগ্রেশন করি এক্স টু দি পাওয়ার 7 প্লাস 2 ডিএক্স, তাহলে এই ক্ষেত্রে পার্থক্য কি, একটা আমি ধ্রুব সংখ্যা যোগ করেছি, তাহলে এর জন্য যোগজীকরণ কত হবে, আমরা কিন্তু আলাদা আলাদা নিতে পারি, প্লাস ইন্টিগ্রেশন অফ 2 ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 7, তাহলে এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 8 অর্থাৎ 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস 2 রাখলাম, এখানে 1 আছে, 1 মানে কত এক্স টু দি পাওয়ার 0, তার মানে অনেক জায়গায় হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 আমি নিতে পারি, এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 সমান সমান এক্স টু দি পাওয়ার 8 বাই 2 প্লাস 2 এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 মানে এক্স। ওকে, দেখো দুই ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের এক্স টু দি পাওয়ার 8 বাই 2 ছিল, এক্ষেত্রে হলো কি এক্স টু দি পাওয়ার 8 বাই 2 প্লাস টয়েস এক্স। এখন আসো যে সিমিলার দুইটা জিনিস আমরা যোগজীকরণ করলাম, এবার অন্তরীকরণ করি এক্স টু দি পাওয়ার 7 ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 7 প্লাস 2। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার 7 এর যোগজীকরণ কত হবে, 7 সামনে আসবে, 7 থেকে 1 বাদ যাবে, এখানে এক্স টু দি পাওয়ার 7 থেকে 7 সামনে আসবে, 7 থেকে 1 বাদ যাবে, প্লাস 2 এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কত হবে 0, তাহলে সমান সমান 7 এক্স টু দি পাওয়ার 6, এক্ষেত্রে কত 7 এক্স টু দি পাওয়ার 6। এখন দেখো আমরা প্রথমে বলেছি যে অন্তরীকরণের প্রতি অন্তরজ হচ্ছে যোগজীকরণ, অর্থাৎ অন্তরীকরণকে উল্টো করলে যোগজীকরণ আসে সাধারণত, তাহলে এই ক্ষেত্রে এইটাকে যদি যোগজীকরণ করি তাহলে এইটা আসার কথা, এটাকে যোগজীকরণ করলে এটা আসার কথা, কিন্তু এই দুটো কি এক জিনিস না, এখানে এক্সট্রা 2 আছে, এই যে এক্সট্রা 2 থেকে যায় বা ধ্রুব সংখ্যাগুলোকে প্রতি অন্তরজ করে পাওয়া যায় না, সেই কারণে আমরা যে কাজটা করি, যদি তোমাদের লিমিট দেওয়া না থাকে, অর্থাৎ এখানে যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট না বলে দেওয়া থাকে, তাহলে উত্তরের শেষে তোমাকে একটা করে সি লিখতে হবে। ওকে, এই সিটা কি, সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, আমরা যেহেতু এই 2টা পাচ্ছি না, অর্থাৎ এইটাকে প্রতি অন্তরজ করলে 2 আসছে না, সেই কারণে আমরা কি করব, এইগুলোর ক্ষেত্রে অর্থাৎ যেগুলোতে লিমিট দেওয়া থাকবে না সেগুলোর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আমাকে একটা করে সি এক্সট্রা নিয়ে রাখতে হবে। ওকে, এবার দেখো পরের সূত্র আমরা যাই। পরের সূত্র কি, আমাদের সাধারণ 4টা সূত্র ছিল, এবার আমরা পরের সূত্রগুলোতে যাই। পরের সূত্রগুলো হচ্ছে ত্রিকোণমিতি। ওকে, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি, তাহলে ত্রিকোণমিতি সম্পর্কিত যে সাধারণ সূত্রগুলো আছে সেগুলো কি কি সূত্র, প্রথমে হচ্ছে ডিডিএক্স অফ সাইন এক্স, সাইন এক্স এর জন্য আমরা জানি ডিফারেন্সিয়েশন কত cos x প্লাস সি, যেহেতু এটা লিমিট cos x, ওকে, sin x এর ডিফারেন্সিয়েশন cos x। এবার আসো তাহলে ইন্টিগ্রেশন কত হবে, cos x অফ dx সমান সমান sin x প্লাস সি। ওকে, তাহলে cos x এর জন্য আমাদের ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণ কত হবে sin x, উল্টো হবে যদি আমরা ddx এর cos x করি তাহলে কত হয় মাইনাস sin x। তাহলে এখন আসো যে ইন্টিগ্রেশন অফ sin x কত হবে মাইনাস cos x, যেহেতু sin x এর জন্য cos x এর জন্য sin x ছিল, তাহলে sin x এর জন্য কি আসবে মাইনাস cos x। ওকে, তাহলে আমরা আরো দুটো সূত্র পেলাম, এক নম্বর হচ্ছে sin x সমান সমান মাইনাস cos x প্লাস c, এবং 2 নম্বরে 6 নম্বরে ইন্টিগ্রেশন অফ cos x সমান সমান dx sin x প্লাস c। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কয়টা সূত্র শিখলাম, 6টা সূত্র।
এবার আসো আরো কিছু সূত্র শিখি ত্রিকোণমিতি সম্পর্কিতই। আমরা জানি যে sec x এর অন্তরীকরণ কত? sec x tan x। তাহলে sec x tan x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি অর্থাৎ যোগজীকরণ করি sec x tan x dx, তাহলে কি পাবো? তাহলে পাবো sec x। অর্থাৎ উল্টো, আমরা যদি এইটাকে অন্তরীকরণ করে এটা পাই তাহলে ওটাকে যোগজীকরণ করে এটা পাবো। ওকে, পরেরটা আসি। cosec x সমান সমান কি পাই? cosec x cot x। তাহলে cosec x cot x সমান সমান কি পাবো? মাইনাস cosec x। ওকে, তাহলে উল্টো, জাস্ট এখানে মাইনাস ছিল, এবার এই পাশে মাইনাস আসবে। তাহলে cosec x cot x কে যদি আমরা যোগজীকরণ করি কি পাবো? cosec x পাবো মাইনাস। ওকে, আরো দুইটা সূত্র আমাদের এখানে প্রয়োজন। এবার দেখো tan x কে যদি অন্তরীকরণ করি sec স্কয়ার x পাই, তাহলে sec স্কয়ার x কে অন্তরীকরণ করলে কত পাবো? tan x পাবো। এবং cot x কে অন্তরীকরণ করলে cosec স্কয়ার x পাই, তাহলে cosec স্কয়ার x কে যদি যোগজীকরণ করি এখানে dx সমান সমান কত পাবো? cosec স্কয়ার x কার জন্য পেয়েছিলাম? cot এর জন্য, তাহলে মাইনাস cot x। এখন আসি যে মাইনাস প্লাসের বিষয়গুলো আমরা কিভাবে মনে রাখবো, আমাদের তো মনে থাকতে পারে না সাধারণত। দেখো তাহলে কোন কোন ক্ষেত্রে মাইনাস? cos এর ক্ষেত্রে মাইনাস, cosec এর ক্ষেত্রে মাইনাস এবং cot এর ক্ষেত্রে মাইনাস। তিনটার ক্ষেত্রে দেখো সি আছে, সি অক্ষর আছে। ওকে, cos cosec x যদি বলি, আর cot x। ওকে, তাহলে তিন ক্ষেত্রে আমাদের মাইনাস সূত্র হবে। কার কার ক্ষেত্রে? cot, cosec এবং cos। আমরা সি যদি মনে রাখি তাহলে আমরা সূত্র মনে রাখতে পারবো যে এরা আসলে কারা। ওকে, তাহলে তোমরা আশা করছি সূত্রগুলো ক্লিয়ার। এখানে 6টা সূত্র এবং এখানে হচ্ছে 7, 8, 9 এবং 10। টোটাল হচ্ছে আমাদের সাধারণ যে ত্রিকোণবিন্দু, সাধারণ যে যোগজীকরণ আছে অর্থাৎ সূচনা, সেই সূচনার বিষয়গুলো অর্থাৎ প্রথম টপিকসটা আমরা এই 10টা সূত্র ব্যবহার করে করতে পারবো। এবং পরের টপিকগুলো আমরা এই 4টা সূত্র এবং এখানে 2টা সূত্র অর্থাৎ ত্রিকোণমিতি সূত্রগুলো যদি ঠিকমতো পারি তাহলে আমরা সমাধান করতে পারবো। ওকে, তাহলে আসো এখন আমরা অঙ্ক করি কয়েকটা। সূত্রগুলো আমাদের মনে থাকবে আশা করছি। ওকে, এখন দেখো আমরা যদি একটা সূত্র দেখি, প্রথমে একটা যদি অঙ্ক দেখি, মনে করো ইন্টিগ্রেশন অফ কোশ্চেন নাম্বার 1 ইন্টিগ্রেশন অফ 5x⁷ dx। এখন বলো তো কোন সূত্রের ভিতরে পড়ে? কোন সূত্র? x⁴n সূত্র। এখন আরেকটা বিষয় বলি, যদি কখনো অঙ্কের ভিতরে ধ্রুব সংখ্যা থাকে তাহলে সেই ধ্রুব সংখ্যাটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। তাহলে প্রথম লাইনে আমরা সেই কাজটা করব, 5 ইন্টিগ্রেশন অফ x⁷ dx। ওকে, প্রথমে আমরা ধ্রুব সংখ্যাটাকে বাইরে নিয়ে আসলাম। ওকে, এবার হচ্ছে এখানে কোন সূত্র পড়ে? x⁴n সূত্র। তাহলে x⁴n এর যদি সূত্র অ্যাপ্লাই করি কি হবে? x⁴n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে 5x⁴n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস একটা সি নেব। ওকে, কেন? কারণ আমরা দেখলাম যে এক্ষেত্রে কোনো লিমিট দেওয়া নাই এবং সেই কারণে একটা যোগজীকরণ ধ্রুবক সি রাখতে হবে। এবার আসি 5 × x⁴ ডিভাইডেড বাই 8। তাহলে আমরা বলতে পারি কত? 5/8 x⁴ প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যদি তোমাকে এই সাধারণ টপিকের ভিতরে কোনো অঙ্ক দেয় তোমরা ইজিলি করতে পারবে, কিন্তু কথা হচ্ছে এই সাধারণ টপিক্সের এই অঙ্কগুলো সাধারণত আসে না। এগুলো কেন কাজে লাগবে? তুমি পরের যত টপিক্স আছে সবগুলো টপিক্সে তোমাকে এই সাধারণ সূত্রগুলোই ব্যবহার করে অঙ্ক করতে হবে। ওকে, তাহলে আসো আরেকটা দেখি। ওকে, আরেকটা আসো অঙ্ক যে ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস sin x ওকে dx। আমরা আগের অঙ্কে শিখলাম যে যদি কোনো ধ্রুব সংখ্যা থাকে, মনে করো a x⁴n dx, তাহলে আমরা সেই ধ্রুব সংখ্যাটাকে বাইরে নিয়ে এসে
অঙ্ক করতে পারি। ওকে, এখন এই জায়গাতে আরেকটা রুলস শিখো, সেটা হচ্ছে যদি একাধিক ফাংশন থাকে, মনে করো যে এফ অফ এক্স এবং এইচ অফ এক্স, ওকে, দুইটা ফাংশন আছে এফ অফ এক্স এবং এইচ অফ এক্স, তাহলে দুইটা ফাংশন যদি থাকে যোগ অথবা বিয়োগ যাই থাকুক, যোগ থাকলেও হবে বিয়োগ থাকলেও হবে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে অঙ্ক করতে পারি। এইচ অফ এক্স ডি এক্স, ওকে, তাহলে যোগ থাকুক বা বিয়োগ থাকুক প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করতে পারি। তবে গুণ এবং যদি ভাগ থাকে তাহলে কিন্তু সূত্র আলাদা, এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র কখন যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। যোগ অথবা বিয়োগ যদি হয় তাহলে তুমি প্রত্যেকটাকে আলাদা করতে পারবা, তবে যদি গুণ এবং ভাগ হয় তাহলে আমরা সেটা আলাদা নিয়ম এবং সেটা আমরা পরের টপিকগুলোতে গিয়ে শিখব। তাহলে দুইটা এই তথ্য দুটো তোমরা মাথায় রাখবা। ওকে, এখন আসো এই অঙ্কের ভিতরে, তাহলে আমরা এটাকে আলাদা করতে পারি। ইন্টিগ্রেশন অফ cos x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x dx। এখন বলো যে cos x এর ইন্টিগ্রেশনের সূত্র কত? cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে sin x প্লাস বা মাইনাস যা আছে, এবং sin x এর ইন্টিগ্রেশন কত? sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x প্লাস c, তাহলে sin x প্লাস cos x প্লাস c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে sin x প্লাস cos x c, অর্থাৎ এই অঙ্কটুকুকে যদি আমি ইন্টিগ্রেশন করি, যোগজীকরণ করি, তাহলে কি পাবো? sin x প্লাস cos x। আশা করছি এই সহজ জিনিসটা তোমরা বুঝতে পারবা। এখন আসো তোমাদের একটা কাজ দিই। মনে করো যে আমি এরকম একটা ইন্টিগ্রেশন বের করতে বললাম, যেটা হচ্ছে 0 dx, ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 dx এইটার ইন্টিগ্রেশন কত হবে তোমরা করে কমেন্টে জানাবা। ওকে, যে যেখান থেকে দেখো তোমরা সেখানে কমেন্টে জানাবা যে 0 এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণ যদি করি 0 এর, তাহলে সেই ক্ষেত্রে যোগজীকরণ মানটা কত হবে। তোমাদের একটু সুবিধার্থে বলে দিই, 0 মানে হচ্ছে একদম 0, এখানে কোনো x এর পাওয়ার নেই, x টু দি পাওয়ার 0 মানে কিন্তু হচ্ছে 1, আর 0 মানে একদম 0, অর্থাৎ জায়গাতে কোনো কিছুই কিন্তু নেই। ওকে, আশা করছি তোমরা এটাও করে কমেন্টে জানাবা। ওকে, আমরা এখন নেক্সট আরেকটা টপিক যাই। ওকে, দেখো এখন আমরা টপিক নম্বরে 2, প্রথম টপিকে দেখলাম কি, যে সাধারণ যে সূত্রগুলো আছে 10টা সূত্র শিখেছি, সেই 10টা সূত্র যদি আমরা থাকে, অর্থাৎ 10টা সূত্র কিভাবে করব, ওই রিলেটেড যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেগুলো কিভাবে করব। এখন আসো নতুন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ত্রিকোণমিতি থেকে আমরা কয়েকটা বিষয় করব। ওকে, তো ত্রিকোণমিতি এই টপিকসে আমরা ত্রিকোণমিতিটাকে 3টা ভাগে ভাগ করছি। প্রথমত একটা হচ্ছে যদি ফাংশন ডিভাইডেড বাই ফাংশন থাকে, অর্থাৎ উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন যদি এই টাইপের হয়, যেমন কি 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x, ওকে, তাহলে এই টাইপের যদি অঙ্ক হয়, বা উপরে শুধুমাত্র 1 থাকবে, নিচে হচ্ছে 1 প্লাস cos x, ওকে, তাহলে এই টাইপের যদি অঙ্ক হয় তাহলে সেটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে আমাদের টপিক নাম্বার 2। এরপরে পরের টপিক আমরা শিখব, যদি কোনো অঙ্কের ক্ষেত্রে রুট থাকে, মনে করো যে রুট অফ 1 মাইনাস sin x বা রুট অফ 1 মাইনাস cos x, অর্থাৎ রুট সম্পর্কিত যে অঙ্কগুলো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব। এবং 3 নম্বরে যেগুলো সেটা হচ্ছে যদি স্কোয়ার থাকে, অর্থাৎ মনে করো যে sin x স্কোয়ার, তাহলে স্কোয়ার সম্পর্কিত যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে পরের টপিকসে শিখব। তাহলে ত্রিকোণমিতিক আমরা 3টা ভাগে ভাগ করে ফেললাম। 1 নম্বর হচ্ছে যদি ফাংশন ডিভাইডেড বাই ফাংশন হয়, 2 নম্বর হচ্ছে কি যদি রুট থাকে, 3 নম্বর হচ্ছে যদি বর্গ থাকে, অর্থাৎ একটা ফাংশনের উপরে বর্গ থাকে, তাহলে কিভাবে করব। এখন আসো প্রথমে 1 নম্বরটা দেখি, যে
যদি একটা ফাংশন ডিভাইডেড বাই একটা ফাংশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। এর জন্য তোমাকে ত্রিকোণমিতি একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 মাইনাস কজ টয়েস এক্স সমান সমান কত, এবং আরেকটা সূত্র হচ্ছে 1 প্লাস কজ টয়েস এক্স সমান সমান কত। এই দুইটা সূত্র যদি তুমি মনে রাখো তাহলে তুমি এই সকল অঙ্ক এই দুই সূত্রের ভিতরে করতে পারবা। 1 মাইনাস কজ টয়েস এক্স সমান সমান কত, সাইন এক্স। 1 মাইনাস কজ টয়েস এক্স সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। ওকে, 2 ছুটে গেছে, 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে 1 মাইনাস কজ 2 এক্স সমান 2 সাইন স্কোয়ার এক্স এবং 1 প্লাস কজ 2 এক্স সমান 2 কজ স্কোয়ার এক্স। এই দুইটা ত্রিকোণমিতি অধ্যায় অর্থাৎ তোমাদের সপ্তম অধ্যায়ে এই দুটো সূত্র তোমরা জেনে আসছো, যে 1 মাইনাস কজ 2 এক্স সমান 2 সাইন স্কোয়ার এক্স এবং 1 প্লাস কজ 2 এক্স সমান 2 কজ স্কোয়ার এক্স। এখন দেখো এই দুটো মনে রাখবো কিভাবে, উল্টাপাল্টা হয়ে যায়, প্রথমেরটা পরেরটাই লিখি, পরেরটা সামনেরটা লিখি, বা উল্টাপাল্টা হয়ে যায়। তাহলে দেখো যদি প্লাস হয় তাহলে কি হবে, কজ হবে, কজ কজ একই রকম, তাহলে একই রকম কি প্লাস। ওকে, তাহলে একই রকম প্লাস লিখুন, তাহলে প্লাসের জন্য। আর যখন মাইনাস তখন কি আলাদা, অর্থাৎ কজ থাকলে এখানে হবে সাইন। তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারবা যে 1 মাইনাস কজ টয়েস এক্স সমান কত এবং 1 প্লাস কজ টয়েস এক্স সমান সমান কত। এখন আসো আমরা একটা অঙ্ক দেখি। মনে করো যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন টয়েস এক্স। ওকে, তাহলে 1 প্লাস সাইন টয়েস এক্স এই টাইপের যদি অঙ্ক হয় তাহলে আমরা কিভাবে করব, বা 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস টয়েস এক্স যদি হয় তাহলে কিভাবে করব। আর আমি কয়েকটা অঙ্ক লিখে দিচ্ছি এখানে। 1 নম্বর এটা মনে করো, 2 নম্বর 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস টয়েস এক্স, 3 নম্বরে 1 মাইনাস কস টয়েস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস টয়েস এক্স। ওকে, আরও বিভিন্ন রকম হতে পারে, তবে এখানে একটা ব্যতিক্রম মনে রাখবা যে যদি 1 ডিভাইডেড বাই 1 প্লাস টেন এক্স হয় বা টেন টয়েস এক্স হয়, এই অঙ্কটা আমরা এই টপিক্সের ভিতরে করতে পারি না, করবো না আর কি, করতে পারবো অর্থাৎ বড় হবে একটু। আমরা এটা প্রতিস্থাপন পদ্ধতি যেটা আছে তোমরা সামনে শিখবা, প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি। ওকে, এই প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এই অঙ্কটা করব। কেন? কারণ ওই পদ্ধতিতে যদি করি তাহলে আমাদের অঙ্কটা সহজেই হয়ে যাবে। তাহলে এরকম ব্যতিক্রম যে অঙ্কগুলো সেগুলো তোমরা দাগায় রাখবা। ওকে, বাকিগুলো আমরা কিভাবে করব এখন আসো। আমরা এখানে সূত্র শিখলাম 1 মাইনাস কস টয়েস এক্স এবং 1 প্লাস কস টয়েস এক্স সমান কত। ওকে, আমি একটা অঙ্ক দেখাই, মনে করো যে এটা। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস টয়েস এক্স আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস টয়েস এক্স ডিএক্স সমান সমান কত হবে, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস টয়েস এক্স। 1 প্লাস কস টয়েস এক্স এর সূত্র কি, 2 কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে 2 কস স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন অফ, আমরা হাফ সামনে নিয়ে আসতে পারি, শুধু থাকে কি কস স্কোয়ার এক্স 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এখন বলো কস স্কোয়ার মানে কত, 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার और कोसेक स्क्वायर, सेक स्क्वायर। ওকে, সেক স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে এখন আসো যে সেক স্কোয়ার এক্স এর সূত্র কত। সেক স্কোয়ার এক্স কোত্থেকে আমরা পেয়েছিলাম, tan এক্স থেকে। তাহলে 1 tan এক্স প্লাস সি। তাহলে আমরা যদি 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস টু এক্সকে যদি ইন্টিগ্রেশন করি, যোগজীকরণ করি, তাহলে কি পাবো, হাফ tan এক্স প্লাস সি। ওকে, এইভাবে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে সবগুলোই করে নিতে পারবা। তাহলে আমরা এই টপিক্সে কোন সূত্র অ্যাপ্লাই করব, 1 মাইনাস কস টু এক্স এবং 1 প্লাস কস টু এক্স। ওকে, আমি একটা অঙ্ক করে দেখালাম, তোমরা বাকিগুলো করে নিতে পারবা। দেখো এরপরে পরের টপিকে আমরা যেগুলো করব সেটা হচ্ছে যদি থাকে এরকম যে রুট, ত্রিকোণমিতি প্লাস রুট। ওকে, আজকে আমাদের লাস্ট টপিক্স।
তাহলে যদি ত্রিকোণমিতির সাথে রুট সম্পর্কিত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। দেখো আমরা মনে করো যে একটা অঙ্ক দেখলাম 1 প্লাস সাইন টয়েস এক্স। দেখো 1 প্লাস সাইন টয়েস এক্স যদি এইরকম হয় আমরা জানি কি রুট অফ 1 প্লাস সাইন 2x, সূত্র কি 2 সাইন x cos x। ওকে, ইন্টিগ্রেশন করছি, ওদের চিহ্ন দিয়ে দিলাম। তাহলে সাইন টয়েস এক্স এর সূত্র 2 সাইন x cos x। অতএব ইন্টিগ্রেশন অফ রুট অফ 1 এর জন্য আমরা বলতে পারি কি সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এবং সাইন টয়েস x সমান 2 সাইন x cos x এবং এখানে থাকলো dx। এখন দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্র আসে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে সাইন x প্লাস cos x হোল স্কোয়ার dx। ওকে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসে। এখন আসো ইন্টিগ্রেশন অফ রুট এবং স্কোয়ার বাদ দিলে থাকে সাইন x প্লাস cos x dx। ওকে, এখন দেখো আমরা প্রথমে যে একটা অঙ্ক করেছিলাম 1 নাম্বার টাইপস, ওকে, সেখানে কি ছিল sin x cos x মাইনাস sin x dx। ওকে, তাহলে সেম অঙ্ক কি করব, আলাদা আলাদা করে ফেলব, sin x dx প্লাস cos x dx। ওকে, তাহলে sin x এর জন্য আমরা কি জানি, sin x এর জন্য মাইনাস cos x প্লাস cos x এর জন্য কি জানি sin x প্লাস c। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো আমরা আজকে 3টে টপিকস নিয়ে আলোচনা করলাম। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ সাধারণ আলোচনা, পরে 2 নম্বরে আলোচনা করলাম কি 2 নম্বরে ত্রিকোণমিতি সম্পর্কিত যদি অঙ্ক থাকে সেটা হচ্ছে কীরকম, উপরে একটা ফাংশন f অফ x, নিচে একটা ফাংশন h অফ x এর ইন্টিগ্রেশন, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব। এবং 3 নম্বরে যেটা করলাম সেটা হচ্ছে রুট সম্পর্কিত আলোচনা। ওকে, তো আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই। আমরা সামনের দিন নতুন একই টপিক্সে অর্থাৎ যোগজীকরণের আরও কিছু অঙ্ক নিয়ে এবং আরও কিছু টপিক্স নিয়ে আমরা হাজির হব। তো সে পর্যন্ত আমাদের আজকে এই পর্যন্তই শেষ। আশা করছি তোমাদের এগুলো উপকারে আসবে এবং কাজে লাগবে। অতএব তোমরা কী করবা, বেশি বেশি শেয়ার করবা এবং অন্যদের দেখার সুযোগ করে দিবা আশা করছি। ওকে, তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। ওকে, শুভ বিদায়।